नमस्कार सबाइके केमन आछो तोमरा। तो रिसेंटली तोमरा जानो जे पाबडेट थेके प्रेसिडेंसि यूनिवर्सिटी कलकातार थेके पाबडेटेर जे फार्स्ट लिस्टेर काउंसिलिंगेर डाटार जे डायरेक्ट नोटिफिकेशन किन्तु दिए दिएछे। तो प्रेसिडेंसि यूनिवर्सिटी कलकातार पाबडेट 2024 एर जे नोटिफिकेशन बेरिয়েছে ताते जारा फार्स्ट मेरिट लिस्टे जादेर नाम तोमरा तोमादेर पेये गेछो तो तादेरके की टार्म्स एंड कंडिशन फलो करते होबे, की नोटिफिकेशन तादेर एसेছে फार्स्ट लिस्टेर जोन्नो, तो सेगुलो निये आमरा डिटेल्से भिडियोते कथा बोलबो। तो एर परे जे पार्टगुलो आसबे सेकेंड काउंसिलिंगे जादेर नाम आसबे तो तादेर जोन्नो की टार्म्स एंड कंडिशन फलो करते होबे तार जोन्नो आलादा भिडियो आसबे। आमादेर थार्ड काउंसिलिंगेर जोन्नो की टार्म्स एंड कंडिशन फलो करते होबे तार जोन्नो आमरा आलादा भिडियो निये आसबो। तो परपर तोमरा फलो करते थाको आमादेर चैनल, सब आपडेट किन्तु पेये जाबे। तो आजके होच्छे बेसिक्याली आमरा कथा बोलबो जे फार्स्ट मेरिट लिस्टेर जे काउंसिलिंग रयेछे तो सेइखाने की टार्म्स एंड कंडिशन तोमार फलो करते होबे, तो सेटा निये आमरा डिटेल्से देखबो। तो चलो ताहले शुरू करा जाक आजकेर भिडियो। तो देखो फार्स्टे आमार सामने रयेछे अफिशियल नोटिफिकेशन जेटा रिसेंटली तारा किन्तु अपलोड करेछे तादेर अफिशियल साइटे, कालकेई एटा बेसिक्याली एसेছে। तो वेस्ट बेंगल जॉइंट एंट्रांस एग्जामिनेशन बोर्ड रूपान्न DB 118 सेक्टर 1 सल्टलेक सिटी कलकाता 7,64,000 হচ্ছে বেসিক্যালি অ্যাড্রেস। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আর তুমি যদি এটা ডিটেইল দেখতে চাও তুমি ওয়েস্ট বেঙ্গলের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে অফিশিয়াল সাইট আছে সেইখানে তুমি কিন্তু আপডেট তার পেয়ে যাবে। নোটিফিকেশন কাউন্সিলিং এখানে কি আসছে আমরা দেখব বা আপডেটে যে দ্য স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট 14 of 2014 enacted the West Bengal Joint Entrance Examination Board Act 2014 empowered to conduct common entrance examination for selection of candidates for admission to undergraduate and postgraduate professionals, vocational and general degree courses in different institutions in the state of West Bengal and to conduct the online counseling processes or otherwise adopting a single window approach। तो देखो এখানে ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট 2014 যে আপডেটটা এসেছিল যে সেখানে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের কাছে সম্পূর্ণভাবে এই ক্ষমতা দিয়ে দিয়েছে যে ইউজি পিজিতে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে বিভিন্ন ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করা, তার রেজাল্ট দেওয়া এবং তার কাউন্সিলিং সব কিছু কন্ট্রোল করা হচ্ছে এই অ্যাক্টের মাধ্যমে করা হয়। তো ফার্স্টে সেই অ্যাক্ট দিয়েই তারা বেসিক্যালি আপডেটটা দিচ্ছে। তো এবার যদি দেখি একাডেমিক সেশন 2024 এবং 2025 এর যে বোর্ড যেটা বলা হচ্ছে যে কমন এন্ট্রান্স এক্সামিনেশন পাবডেট 2024 এ আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাডমিশনের জন্য আন্ডারগ্র্যাজুয়েট কোর্সে মানে এটা কিন্তু আর্টস এবং সায়েন্স দুটোই কিন্তু কভার করছে। তো সেইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তারা কাউন্সিলিংয়ের বা প্রভিন্সিয়াল অ্যালটমেন্টের কথা কিন্তু বলছে। কাউন্সিলিং মানে কি অনলাইন কাউন্সিলিং, আর প্রভিন্সিয়াল মেরিট লিস্ট মানে যাদের তোমাদের নাম ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের নাম অলরেডি তোমরা পেয়ে গেছো তাদের কথা এখানে বলা হচ্ছে। তো এখানে দেখো গাইডলাইন্সের কথা বলা হচ্ছে দ্য গাইডলাইন্স অফ কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন প্রসেস ফর একাডেমিক সেশন 2024 to 2025 বাই প্রোভাইডেড হরেন্ডার। ঠিক আছে, তো এখানে 2024-2025 এ কাউন্সিলিং আর অ্যাডমিশন প্রসেস এখানে যে ডেট দেওয়া আছে সেইখানে কিন্তু সেই টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করেই করানো হবে। তো ক্যান্ডিডেটদের বলা হচ্ছে যে তাদের রেজিস্টার করতে মানে যাদের তোমাদের নাম তোমরা অলরেডি দেখে নিয়েছো ফার্স্ট মেরিট লিস্টে তাদের কাউন্সিলের জন্য তাদের নোটিফিকেশানটা যেন খুব ভালো করে পড়ে এবং সেগুলো তারপর তারা রেজিস্ট্রেশন যেন করে। ওকে, এরপর তাদের যা বলা হচ্ছে যে এগুলো ফর্ম ফিল আপ করার সময় তার কিন্তু অবশ্যই সেখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিয়েছে অবশ্যই সেগুলো ফলো করতে হবে এবং তারপরে হচ্ছে নোটিশ যেগুলো দিচ্ছে সেই নোটিশগুলো তাদের ফলো করে এগোতে হবে। তো এবার দেখি তাহলে কী টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা তারা বলছে। এলিজিবিলিটি ফর পার্টিসিপেশন ইন কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন প্রসেস। তো তুমি ধরো এক্সাম দিয়েছো, ঠিক আছে, রেজাল্ট তুমি দেখেছো, তো রেজাল্ট বা তোমার নামও তুমি পাচ্ছ না, তাহলে এখানে এই যে কাউন্সিলিংয়ের জন্য কারা কারা এলিজিবল হবে যে এই যে প্রেসিডেন্সির যে কাউন্সিলিং হচ্ছে তো কে কাউন্সিলিংয়ে জয়েন করতে পারবে। তো তারা হচ্ছে দেখো দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য পাবডেট 2024 এক্সামিনেশন। তো তোমার পাবডেট এক্সামিনেশন 2024 অবশ্যই অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড অবটেইনড এ জেনারেল মেরিট র্যাঙ্ক, এবং যাদের জিএমআর র্যাঙ্ক এসছে মানে জেনারেল মেরিট র্যাঙ্ক এসছে তারাই হচ্ছে এখানে এই কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল। স্যার আমার পরে র্যাঙ্ক এসছে, আমার আগে র্যাঙ্ক এসছে, আমিও কি এলিজিবল? আমার লাস্টে র্যাঙ্ক, হ্যাঁ তুমিও এলিজিবল। পাবডেট যারা দিয়েছো তারা সবাই এলিজিবল, ঠিক আছে, উপরে র্যাঙ্ক হোক বা নিচে র্যাঙ্ক হোক। গেল নেক্সট আসছে দ্য ক্যান্ডিডেট মাস্ট ফুলফিল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। The candidate must fulfill the eligibility criteria as it mentioned in clause number 3.2 and 3.3 of the PubDed 2024 information bulletin। এই যারা ক্যান্ডিডেট আছে এই ক্যান্ডিডেটদের অবশ্যই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফলো করতে হবে বা এলিজিবল যেন হয় সেটা দেখতে হবে ফলো করার জন্য। তারপর হচ্ছে তাদের যে ক্লজ দেওয়া রয়েছে 3.2, 3.3 এই ক্লজগুলো তাদের কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে বা যদি তারা সেই ক্লজে যা যা বলা হচ্ছে সেগুলো ফলো করে বা সেগুলো তাদের এলিজিবল হয় তাহলেই হচ্ছে এই ইনফরমেশন বুলেটিন তার জন্য হেল্পফুল হবে। সিট ম্যাট্রিক্স মানে সিট ম্যাট্রিক্স বলতে বোঝানো হচ্ছে যে কটা সিট রয়েছে এভরি সাবজেক্টে, তো সেটার লিস্ট দিয়ে দেওয়া রয়েছে যেটা নিয়ে আমাদের আলাদা ডিটেলে ভিডিও তোমরা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে অ্যাডমিশন ফর রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট। তো এখানে ধরো
রিজার্ভ ক্যাটাগরি রয়েছে, যারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে রিজার্ভেশন পলিসি আছে তার উপর বেস করে কিন্তু এগুলো হবে। রেফার করবে ক্লজে 5.0 এবং 10.0-তে পাবডেট 2024 ইনফরমেশন বুলেটিনে। এখানে কিন্তু আমরা ডিটেল দেখতে পাবো। এখানে লিগাল জুরিসডিকশনে কথা বলছে, তো সেখানে কি দেখো বলা হচ্ছে যে অল ম্যাটার্স পারটেইনিং টু কন্ডাক্ট অফ পাবডেট 2014 ই কাউন্সিলিং শ্যাল ফল উইদিন দ্য জুরিসডিকশন অফ ক্যালকাটা হাইকোর্ট অনলি। তো এখানে জুরিসডিকশন পড়ে হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের আন্ডারে সম্পূর্ণভাবে। এবার হচ্ছে রেজিস্ট্রেশনের দিকে যদি আমরা তাকাই, ক্যান্ডিডেটস হু ডিজাইন টু টেক অ্যাডমিশন মাস্ট কমপ্লিট রেজিস্ট্রেশন থ্রু দ্য ওয়েবসাইট। তো ধরো তোমরা যারা এইখানে অ্যাডমিশন নিতে চাও তো তাদের কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তো এবং রেজিস্ট্রেশন ফি দেওয়া রয়েছে 500 টাকা। এটা করতে হবে wbjwb.in এর অফিসিয়াল সাইট থেকে। দুমদাম যে কোনো সাইট থেকে কিন্তু এটা করবে না, অফিসিয়াল সাইট থেকে 500 টাকা দিয়ে তোমার রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন ফি সবার জন্য। ওকে, নেক্সট আসছে ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইড নেসেসারি পার্সোনাল ডিটেল। তোমার কিন্তু যা যা পার্সোনাল ডিটেল আছে সব দিতে হবে, একাডেমিক ডিটেল তোমার দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল দিতে হবে, তারপরে যদি রিফান্ডের সিস্টেম থাকে পরবর্তীতে হয় তাহলে তার জন্য এটা দরকার, এবং তোমার অ্যাড্রেস সব দিতে হবে। নেক্সট ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইড দেয়ার অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার। তো তোমার হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার এগুলো দিতে হবে, পাবলিক 2024-এ কী ছিল, এবং তোমার একাডেমিক ইনফরমেশান দিতে হবে, তোমার পাসিং স্ট্যাটাস, তুমি পাস করেছো কি না, কত মার্ক পেয়েছো, তারপরে তোমার ক্লাস 10-এর মার্কস, ঠিক আছে, তারও এখানে কিন্তু দেখতে চাইছে। পাসিং স্ট্যাটাস, ওভারঅল ফুল মার্কস কত, ক্লাস 12-এর মার্কস কত। এরপর হচ্ছে ইফ এ সাবজেক্ট ইজ নট অ্যাপ্লিকেবল ফর এনি ক্যান্ডিডেট হি অর শি মে সিলেক্ট নট অ্যাপ্লিকেবল। ধরো কিছু কিছু সাবজেক্ট তোমার সেখানে নেই, তাহলে তুমি নট অ্যাপ্লিকেবল এখানে চুজ করতে পারো অপশন। নেক্সট, নোট অ্যাগ্রিগেট মার্কস, দ্য অ্যাগ্রিগেট ইজ টু বি ক্যালকুলেটেড কনসিডার দ্য স্কোর ইন দ্য বেস্ট ফোর রিকগনাইজ সাবজেক্ট এক্সক্লুডিং কম্পালসারি এনভায়রনমেন্টাল সায়েন্স। তো এখানে তোমার বেস্ট ফোর যে মার্কস আছে তার উপর বেস করে ওটাই কিন্তু কাউন্ট করা হবে, কিন্তু সেখানে এনভায়রনমেন্টাল সায়েন্স কিন্তু তুমি যুক্ত করতে পারো না। বাকি অন্য 4টেতে তুমি বেস্ট যেটা নাম্বার পেয়েছো সেইগুলোই কাউন্ট করা হবে, মানে সবথেকে বেশি যেগুলো পেয়েছো সেই হিসাবে কাউন্ট এখানে করা হবে। নেক্সট, ক্যান্ডিডেট মাস্ট বি ভেরি কশাস অ্যাট দ্য টাইম অফ প্রোভাইডিং ভেরিয়াস ইনফরমেশন ডিউরিং দ্য রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করার সময় তুমি খুব ভালো করে মাথা ঠান্ডা করে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে, ঠিক আছে। দ্যার ইজ নো প্রভিশন টু মেক এনি কারেকশন এডিটিং আফটার ফাইনাল সাবমিশন অফ দ্য রেজিস্ট্রেশন বাই দ্য ক্যান্ডিডেট। খুব ভালো করে মনে করো, যদি কোনো টাইপের কোনো ধরনের কোনো তুমি ভুল তথ্য দাও সাথে সাথেই ক্যান্সেল হয়ে যাবে এবং তুমি দ্বিতীয়বার কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। আবার বলছি যে ডাটা তুমি দিচ্ছ সেটা যেন খুব ভালো করে তুমি চেক করে দাও, কারণ পরবর্তীতে এটা এডিট হবে না বা ক্যান্সেল করা যাবে না, ঠিক আছে, একবারই ফাইনাল। নেক্সট, হেন্স ইফ নো চয়েস ইজ অ্যাভেলেবল টু দ্য ক্যান্ডিডেট অর নো সিট ইজ আউটেড ডিউ টু রং ইনপুট গিভেন বাই দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে, তাহলে কিন্তু এই যে সমস্যা কিন্তু তুমি পেয়ে যাবে, সিট কিন্তু অ্যালোটেড করা হবে না। তো ওকে, WBJWB উইল নট বি লিগালি রেসপন্সিবল ফর সাচ রং ইনপুট, মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এরা কিন্তু এর জন্য দায়ী নয়, সেটা তারা আগের থেকেই বলে দিচ্ছে। নেক্সট হচ্ছে রুলস অ্যান্ড গাইডলাইন্স। তো এবার যদি আমরা রুলস অ্যান্ড গাইডলাইন্সের দিকে তাকাই, তো এবার যদি আমরা রুলস অ্যান্ড গাইডলাইন্সের দিকে দেখি যে কী কী রুলস অ্যান্ড গাইডলাইন্স বলেছে। রেজিস্ট্রেশন ইজ টু বি ডান অনলি ওয়ান্স বিফোর কাউন্সিলিং স্টার্ট। রেজিস্ট্রেশন কিন্তু তোমার একবারই করতে হবে, একবারই করা যাবে কাউন্সিলিং শুরু হওয়ার আগে। নট রেজিস্টার্ড ক্যান্ডিডেট আর নট এলিজিবল ফর কাউন্সিলিং ইন এনি রাউন্ড। তুমি যদি রেজিস্ট্রেশন না করে থাকো কোনোভাবেই তুমি কাউন্সিলিংয়ে কিন্তু জয়েন করতে পারবে না, সে ফার্স্ট রাউন্ড হোক সেকেন্ড থার্ড কোনোটাতেই না। নেক্সট, কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন উইল বি কমপ্লিটেড ইন 3 রাউন্ডস। তো টোটাল 3টে রাউন্ড কিন্তু হবে, তারপরে আর কোনো রাউন্ডই হবে না, মানে থার্ড রাউন্ড অবধি আসবে। ওকে, ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড এবং থার্ড, এইটাই, এরপরে আর কিচ্ছু আসবে না। নেক্সট, ইফ এ সিট ইজ অ্যালোটেড, যদি কোনো একটা সিট তোমার অ্যালোট করা হয় অন স্যাটিসফাইং দ্য এলিজিবল ক্রাইটেরিয়া অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড র্যাঙ্ক ইন পাবলিক 2024। তো যদি তোমার কোনো সিট অ্যালোট করা হয় যেটা তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তুমি কভার করছো এবং তুমি একটা ভালো মানে র্যাঙ্ক পেয়েছো পাবলিক 2024-এ, দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু পে রিকুইজিট সিট অ্যাকসেপ্টেন্স ফিজ অফ 1000। তো ধরো তুমি তাহলে অবশ্যই তোমার কিন্তু একটা সিট অ্যাকসেপ্টেন্সের জন্য ফিজ দিতে হয়, মানে ওই সিটটা তুমি রিজার্ভ করলে বা ওই সিটটা তুমি নিলে সেই অ্যাকসেপ্টেন্সের জন্য তোমার 1000 টাকা ফিজ দিতে হবে থ্রু নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই, মানে যে কোনো একটা দিয়ে তোমার কিন্তু ওই সিটটা যে আমার নামে নথিভুক্ত আমি করলাম সেইটা করতে হবে, তার জন্য তোমার 1000 টাকা দিতে হবে। দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফিজ ইজ রিফান্ডেবল। ওকে, এই অ্যাকসেপ্টেন্স ফিজ কিন্তু রিফান্ডেবল হবে পরবর্তীতে। উইথড্রল পলিসি তোমার দেখতে হবে, রিফান্ড অ্যান্ড উইথড্রল পলিসি যা যা টার্মস অ্যান্ড কন্ডিশন ওখানে দেওয়া রয়েছে তার উপর ভিত্তি করে তুমি যদি পরবর্তীতে সেটা উইথড্রল করতে চাও, এটা গেল। নেক্সট আসছে পয়েন্ট ডি, দ্য বোর্ড উইল নট কনভার্ট রিজার্ভ এনি ভ্যাকান্ট সিট ইন এনি রিজার্ভ ক্যাটাগরিজ। তো এই যে বোর্ড আছে, কোনো ধরো জেনারেলদের জন্য সিট যেখানে সেখানে জেনারেলদেরই ভর্তি করা হবে, SC STদের ভর্তি করা হবে না, বা যেখানে যারা ওবিসি রয়েছে সেখানে খালি ওবিসিদের জন্যই দেওয়া হবে, অন্যদের কারো ভর্তি করা হবে না, তো সেটা বলা হচ্ছে। নেক্সট, ইফ এ ক্যান্ডিডেট হ্যাজ গট অ্যান অ্যালটমেন্ট ইন এনি রাউন্ড বেসড অন
his or her choice must have to report to the university and must complete the document verification. যদি কোনো ক্যান্ডিডেটকে দেখা যায় যে তার বিভিন্ন রাউন্ডের বেসিসে তার একটা সিট অ্যালট করা হয়েছে, ওকে, এবং সেটা কিন্তু তার ইউনিভার্সিটিকে তাকে জানাতে হবে যে হ্যাঁ আমার এখানে এই নামে আমার অ্যালট করা হয়েছে এই সাবজেক্টে, এবং সেখানে তার ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে যে এই সাবজেক্টে আমার র্যাঙ্ক এসছে, আমি এইখানে ভর্তি হতে চাই, তোমার সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে এবং যা যা আদার ফর্মালিটি রয়েছে সেগুলো ফলো করতে হবে। ইফ এনি আদারওয়াইজ হি অর শি উইল নট বি এলিজেবল ফর অ্যালটমেন্ট আপগ্রেডেশন ইন সাবসিকুয়েন্ট রাউন্ডস। তো যদি সেইখানে এই জিনিসগুলো ক্যান্ডিডেটরা না করে, কোনো ক্যান্ডিডেট না করে বা ইউনিভার্সিটিকে না জানে, তাহলে সেগুলো কিন্তু কোনোভাবেই পরবর্তীতে তাকে করে দেওয়া হবে না বা সে কিন্তু এলিজেবল হবে না। তো যখনই তুমি যেটা দেখতে পাচ্ছ, যেটা প্রেফারেন্সে পেয়েছো, সেটা তাড়াতাড়ি আগে নিজের নামে নথিভুক্ত করে নাও এবং সেই হিসাবে সামনেরটার দিকে এগো, নাহলে কিন্তু পরবর্তীতে কোনোভাবেও কাজ হবে না, ঠিক আছে। নেক্সট, ইফ এ ক্যান্ডিডেট হ্যাজ এ র্যাঙ্ক লেস দ্যান অর ইকুয়াল টু দ্য অ্যাভেলেবল ভ্যাকেন্সি, যদি কোনো ক্যান্ডিডেটকে দেখা যায় যে তার র্যাঙ্ক অনেক কম হয়েছে, ঠিক আছে, মানে যে কটা ভ্যাকেন্সি রয়েছে তার থেকেও, হি or she may not be allotted to a seat due to bunching effect, তো তাকে কিন্তু সিট দেওয়া হবে না বাঞ্চিং এফেক্টের জন্য। ইন টাই ব্রেকিং মেথোডোলজি অ্যাজ পার সেকশন 28 অফ দ্য পাবডেট 2024 ইনফরমেশন বুলেটিন, তো পাবডেট 2024 ইনফরমেশন বুলেটিনে দেওয়া আছে টাই ব্রেকিং যে সিস্টেম আছে তার উপর ভিত্তি করে কিন্তু এই স্টেপটা তখন নেওয়া হবে, ওকে। নেক্সট আসছে চয়েস অফ সাবজেক্ট অ্যাডমিশন বা চয়েস ফিলিং, মানে তুমি কোন সাবজেক্টে চুজ করতে চাও বা চয়েস করতে চাও। ডিউরিং রেজিস্ট্রেশন করার সময় ওয়ান্স একাডেমিক স্কোরস আর গিভেন, যখন তোমার একাডেমিক স্কোর দেওয়া হবে, রেজিস্ট্রেশন ফিজ পেইড করা হবে, দ্য ক্যান্ডিডেটস ক্যান ভিউ অল সাবজেক্ট, ঠিক আছে, ক্যান্ডিডেটটা কিন্তু সব সাবজেক্টে ভিউ করতে পারবে। অ্যাভেলেবল টু হিম অর হার অ্যাকর্ডিং টু হিজ অর হার র্যাঙ্ক, তার যে র্যাঙ্ক রয়েছে তার উপর ভিত্তি করে সেই জিনিসটা কিন্তু ঠিকঠাক করা হবে, ওকে। এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখা হবে, যেখানে যা সে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সে ফর্ম ফিল আপ করে সময় দিয়েছিল সেগুলো সত্যি কি না, ঠিক আছে, এটা কিন্তু দেখা হবে। নেক্সট, দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড অ্যান্ড অ্যাওয়ার্ডেড জেনারেল মেরিট র্যাঙ্ক, যে সমস্ত ক্যান্ডিডেট এইখানে এই রেজিস্ট্রেশনে তোমার অ্যাপিয়ার করছে এবং তারা একটা জিএমআর র্যাঙ্ক রয়েছে উইথ ওয়ান অর মোর পেপার উইল বি অফ হিজ অর হার প্রেফার্ড চয়েস অর সাবজেক্ট ইন অর্ডার অফ হিজ অর হার প্রায়োরিটি ডিউরিং দ্য রেজিস্ট্রেশন ফর ই কাউন্সিলিং, তো এই কাউন্সিলিংয়ের সময় দেখা যাবে যে তার ফার্স্ট প্রেফারেন্স কোনটা, সেকেন্ড বা থার্ড, তারপরে যদি তার সেখানে নাম্বার থাকে উপরের দিকে র্যাঙ্কিং থাকে তাহলে তাকে সেই হিসাবে প্রেফার করা হবে আগে, যার আগের দিকে র্যাঙ্ক আছে তাকে আগে প্রেফার করা হবে, যার পরে তাকে পরে, তো সেইটার কথা এখানে বলা হচ্ছে। ইফ এ ক্যান্ডিডেট ডাজ নট গিভ এনি চয়েস, যদি কোনো ক্যান্ডিডেট কোনো চয়েস না দেয়, অবভিয়াসলি হি অর শি উইল নট বি গিভেন এনি অ্যালটমেন্ট, তাকে কিন্তু কোনো সিটই দেওয়া হবে না যদি সে এইটা চয়েস না দেয়, ঠিক আছে, তাহলে চয়েস কিন্তু তাকে ঠিকঠাক করে দিতেই হবে। নেক্সট, ক্যান্ডিডেট মাস্ট বি ভেরি জুডিশিয়াস অ্যান্ড কশাস অন সিলেক্টিং দ্য চয়েসেস, তো ক্যান্ডিডেটদের কিন্তু খুব ঠান্ডা মাথায় এইটা তোমার চয়েসের সময় দিতে হবে যে তুমি কোন সাবজেক্টে চুজ করছো, ঠিক আছে। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু সিলেক্ট ম্যাক্সিমাম পসিবল সাবজেক্ট, ক্যান্ডিডেটদের অ্যাডভাইস করা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল সাবজেক্টের অ্যাপ্লাই করার জন্য যেটা তাদের সামনে খোলা রয়েছে। দিস গিভস এ হাইয়ার চান্স অফ অ্যালটমেন্ট, তো তার ফলে যেটা আমি তোমাদের আগেও বলেছিলাম ফর্ম ফিল আপের সময়, ঠিক আছে, যে ম্যাক্সিমাম সাবজেক্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করো, তাহলে এটাই না হলে ওইটাই হওয়ার চান্স থাকছে, নাহলে ইউনিভার্সিটিটাই হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তাই না, সেটা আমি আগে বহুবার তোমাদের বলেছি। দ্য ক্যান্ডিডেট ক্যান অপ্ট ফর আপগ্রেডেশন আফটার অ্যাকসেপ্টিং দ্য কারেক্ট অ্যালটমেন্ট, তো তারপরে যদি আপগ্রেডেশনের দরকার হয় তো তাহলে সেগুলো কিন্তু আপগ্রেডেশন করে দেওয়া হবে, সেটা কথা এখানে বলা হচ্ছে। নেক্সট, চয়েস লকিং, চয়েস লকিংয়ে যদি আমরা দেখি, চয়েস লকিং হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট লক হিজ অর হার চয়েসেস উইদিন দ্য প্রি অ্যানাউন্স ডেট, তো ক্যান্ডিডেটদের কিন্তু অবশ্যই তাদের চয়েস লক করা দরকার যে হ্যাঁ এই সাবজেক্টে আমি লক করতে চাই বা এই সাবজেক্টে আমি পড়তে চাই, তো সেই হিসাবে প্রেফারেন্স ঠিক করে, ঠিক আছে। ক্যান্ডিডেট ক্যান অলসো টেক এ প্রিন্ট আউট অফ দ্য লকড চয়েসেস, তো ক্যান্ডিডেট কিন্তু অবশ্যই সেটা লক করে প্রিন্ট আউট করতে হবে যে হ্যাঁ আমি ফার্স্ট চয়েসে এটা, সেকেন্ড চয়েসে এটা, থার্ড চয়েসে এটা, এই সাবজেক্ট আমি নিতে চাই, ওকে। ডেট অ্যানাউন্স করার আগে তোমার কিন্তু এই লক সিস্টেম কিন্তু করতে হবে, মানে সাবজেক্ট লক করা। নেক্সট, ইফ এ ক্যান্ডিডেট ফেলস ফরগেট দ্য লক অফ হিজ অর হার চয়েসেস, যদি কোনো ক্যান্ডিডেট ভুলে যায় এগুলো লক করতে উইদিন দ্য প্রি অ্যানাউন্স ডেডলাইন, হিজ অর হার লাস্ট সেভ চয়েসেস উইল বি কনসিডার্ড ফাইনাল, তো তাহলে সে যেই সাবজেক্টটা চুজ করেছে সেটাই ফাইনাল হিসাবে ধরা হবে অ্যান্ড উইল বি লকড অটোমেটিক্যালি আফটার দ্য শিডিউল ডেট অ্যান্ড টাইম, এবং অটোমেটিক্যালি সেই সাবজেক্টকেই তোমার লক করে দেওয়া হবে একদম শিডিউল টাইমের সময় গেল। নেক্সট হচ্ছে রাউন্ড 1 অ্যালটমেন্ট, এবার যদি আমরা রাউন্ড 1 অ্যালটমেন্টে যাই, অ্যালটমেন্ট অফ ফার্স্ট রাউন্ড উইল বি ডিক্লেয়ার্ড অন প্রি শিডিউল ডেট, তো যে ফার্স্ট মেরিট লিস্ট যেটা আমরা বলে থাকি, তো ফার্স্ট মেরিট লিস্ট বা ফার্স্ট রাউন্ড এটা ডিক্লেয়ার করা হবে প্রি শিডিউল ডেটে, ঠিক আছে, টাইমলাইন তোমার যেটা দিয়ে দিয়েছে অলরেডি। নেক্সট হচ্ছে অ্যালটমেন্ট উইল বি গিভেন বেসড অন দ্য ইনপুট প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট যে টার্মস অ্যান্ড কন্ডিশন সে ফর্ম ফিল আপের সময় দিয়েছে তার উপর বেস করে কিন্তু এটা করা হবে। ইফ at any stage it is not found to scrutiny by any concerned authority that is applicant is not eligible for allotment, his or her allotment or admission shall be treated as cancel,
ওকে, যদি দেখা যায় যে তোমার স্ক্রুটিনি যখন করা হলো, যে অথরিটি যখন তোমার স্ক্রুটিনি করছে, অ্যাপ্লিক্যান্ট যদি অ্যাপ্লিক্যান্ট মানে তুমি যে ডাটা দিয়েছো, ঠিক আছে, তো সেই ডাটা ভুল বা মিথ্যে, এবং এইখানে যা এলিজিবিলিটি যে অ্যালটমেন্ট রয়েছে, মানে যে সাবজেক্টের জন্য যে কটা সিট রয়েছে সেই সকল অ্যালটমেন্ট যদি না থাকে, তাহলে কিন্তু তোমার এখানে ক্যান্সেল করে দেওয়া হবে তোমার সিটটা, ঠিক আছে। তো সেটার কথা এখানে কিন্তু বলা হচ্ছে। যদি তোমার এলিজিবিলিটি তুমিতে না হয়, মানে তোমার প্রপার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তুমি যদি কোনো কারণে যদি সেটা তুমি ঠিকঠাকভাবে এলিজিবল না হও, বা তুমি সেগুলো মেনে না চলো, বা সেই সব জিনিসগুলো তুমি মেনে চলার জন্য উপযুক্ত না হও, তো তাহলে তোমাকে কিন্তু ক্যান্সেল করে দেবে, সেটা কথা বলা হচ্ছে। ক্যান্ডিডেট উইল লগ ইন টু চেক দেয়ার অ্যালটমেন্ট, ক্যান্ডিডেটরা হচ্ছে লগ ইন করবে তাদের অ্যালটমেন্ট দেখার জন্য, মানে তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন তুমি করলে। দ্য অ্যালটমেন্ট স্ট্যাটাস উইল শো দ্য সাবজেক্ট ইন হুইচ হি অর শি বিন অ্যালটেড এ সিট, তো এখানে অ্যালটমেন্ট স্ট্যাটাসে দেখা যাবে যে তুমি কোন সাবজেক্টে তুমি কি অ্যালট করেছো, তোমার সিটটা অ্যালট করা হয়েছে। নেক্সট, এ ক্যান্ডিডেট মাস্ট পে সি অ্যাকসেপ্টেন্স ফিজ অফ 1000, তো ক্যান্ডিডেটদের তোমার সিট অ্যাকসেপ্টেন্স ফিজ দিতে হবে 1000 টাকা, ওকে, থ্রু অনলাইন ট্রানজাকশান। তো অনলাইন ট্রানজাকশানের মাধ্যমে তুমি ইউপিআই করতে পারো এবং ডাউনলোড করতে হবে তোমার অ্যালটমেন্ট লেটারটা, ওকে। নেক্সট হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ অফ দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেট উইল বি ট্রান্সফার টু দ্য ইউনিভার্সিটি, তো এই যে তুমি সিট অ্যালটমেন্ট ফিজ দিচ্ছ, এটা ইউনিভার্সিটির কাছে ডাইরেক্ট পাঠানো হবে। ইফ দ্য ক্যান্ডিডেট ফেজ টু পে দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফিজ, দ্য কারেন্ট অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেল, তো তুমি যদি ফিজ তুমি না দাও, তাহলে তোমার যে সিট তুমি অ্যালটমেন্ট করেছো সেটা ক্যান্সেল করে দেওয়া হবে, ওকে। হি অর শি উইল নট বি কনসিডার্ড ফর দ্য সিট অ্যালটমেন্ট ইন এনি ফার্দার রাউন্ড, তো তাহলে তাকে কোনো রাউন্ডেই তাকে সিট অ্যালট করা হবে না, যেহেতু সে ফিজ দেয়নি। দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফিজ ইজ রিফান্ডেবল, ঠিক আছে, এটা রিফান্ডেবল হবে, সেটার কথা এখানে বলা হচ্ছে। নেক্সট, নাম্বার 10, রিপোর্টিং টু দ্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশনস, তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা বলা হচ্ছে এবং অ্যাডমিশনের কথা বলা হচ্ছে। আফটার ডাউনলোডিং দ্য অ্যালটমেন্ট লেটার, তোমার অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করার পর দ্য ক্যান্ডিডেটস মাস্ট রিপোর্ট টু দ্য ইউনিভার্সিটি, ক্যান্ডিডেটকে ইউনিভার্সিটিতে তোমার রিপোর্ট করতে হবে উইথ দ্য অ্যালটমেন্ট লেটার, তোমার অ্যালটমেন্ট লেটার নিয়ে, অ্যান্ড অল আদার ডকুমেন্টস ফর ভেরিফিকেশান, তো ভেরিফিকেশানের জন্য সব ডকুমেন্টস নিয়ে। ইফ দ্য ক্যান্ডিডেট ফেলস টু রিপোর্ট ফর ডকুমেন্ট ভেরিফিকেশান, তো যদি ক্যান্ডিডেট তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান করতে ফেল হয় বা না করতে পারে, দ্য কারেন্ট অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেলড, তাহলে তোমার অ্যালটমেন্ট ক্যান্সেল করে দেওয়া হবে অটোমেটিক্যালি, অ্যান্ড হি অর শি উইল নট বি কনসিডার্ড ফর সিট অ্যালটমেন্ট ইন এনি ফিউচার রাউন্ড, এবং তাকে কিন্তু কোনোভাবেই ফিউচার রাউন্ডে, মানে পরবর্তীতে যে সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্ট আসবে সেখানে কোনোভাবেই তাকে অ্যালট করা হবে না। নেক্সট, অল ডকুমেন্ট ভেরিফিকেশান আর টু বি ডান ডিউরিং অ্যাডমিশন, সব ডকুমেন্ট ভেরিফিকেশান তোমার অ্যাডমিশনের সময় হবে, অ্যান্ড রেজিস্ট্রেশন উইথ দ্য ইউনিভার্সিটি, যেটা তোমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সময় রেজিস্ট্রেশনের সময় করা হবে। ইট ইজ টু বি ফাউন্ড অন স্ক্রুটিনি অ্যাট এনি স্টেজ দ্যাট দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ আদারওয়াইজ ইনএলিজিবল, যদি দেখা হয় যে কোনো রাউন্ডে যে সে এলিজিবল নয়, এখানে হিজ অর হার অ্যাডমিশন শ্যাল স্ট্যান্ড ক্যান্সেল, তার অ্যাডমিশন ক্যান্সেল করে দেওয়া হবে, ওকে। এবং if he or she has secured a merit rank in PubDate 2024 or the seat has been allotted to the ক্যান্ডিডেট, এবং তার সিটটাও ক্যান্সেল করে দেওয়া হবে, সেটা বলা হচ্ছে, এবং তার র্যাঙ্কও ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেটার কথা এখানে বলছে। হেন্স সিকিউরিং এ র্যাঙ্ক ইন PubDate 2024 ডাজ নট কনস্টিটিউট এ রাইট গ্যারান্টি ইন ফেভার অফ ক্যান্ডিডেট ফর হিজ অর হার ক্লেম অফ ফর অ্যাডমিশন ইফ হি অর শি ফেলস টু কমপ্লাই উইথ দ্য স্পেসিফাইড রুল, তো এখানে যে রুলস অ্যান্ড রেগুলেশনের কথা বলা হচ্ছে, এই রুলস অ্যান্ড রেগুলেশন তুমি যদি ফলো না করো বা এলিজিবল না হও, তাহলে তোমার সিট কিন্তু ক্যান্সেল বা তুমি অ্যাডমিশন নিতে পারবে না, যখনই তোমার জিএমআর র্যাঙ্কে থাকলেও তাতে কোনো যায় আসে না, তো সেটা কথা এখানে বলা হচ্ছে। নেক্সট, প্রেজেন্ট অ্যালটমেন্ট মে বি ক্যান্সেল, তোমার প্রেজেন্ট অ্যালটমেন্ট ক্যান্সেল করে দেওয়া হবে যদি during the verification at university a candidate is not eligible for the present allotment due to his or her actual academic score, যদি তুমি দেখা যায় যে অ্যাকাডেমিক স্কোর তুমি ভুল দিয়েছো বা মিথ্যা দিয়েছো, সার্টিফিকেট তোমার ক্যাটাগরি সার্টিফিকেট যেগুলো সেটা ভুয়া বা 2 নম্বর, ঠিক আছে, সেই সব ক্যান্ডিডেটসের ক্যান্সেল করে দেওয়া হবে, বেসিক্যালি তার কথা বলা হচ্ছে, ওকে। মানে এখানে জন্য 2 নম্বরই জিনিসের কোনো টাইপের কোনো সিন হবে না, ওকে। সাচ ক্যান্ডিডেট উইল বি অটোমেটিক্যালি কনসিডার্ড ইন নেক্সট রাউন্ড ইফ এনি with his or her revised academic scores category etc subject to fulfill of stipulated condition, ঠিক আছে। তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলা আছে, তোমার টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু খুব ভালো করে ফোকাস করা দরকার, না হলে কিন্তু এই যে অ্যাকাডেমিক স্কোর যেগুলো তুমি দিচ্ছ খুব ভালো করে, তার জন্য আমি বলেছি যে ফর্ম ফিল আপের সময় এটা খুব মাথায় কিন্তু রাখতে হবে, ওকে। না হলে কিন্তু ক্যান্সেল করার জন্য তারা রেডি, তুমি স্টেপ বাই স্টেপ দেখেই বুঝতে পারছো, কোনো টাইপের কোনো ভুল ত্রুটি হলে তারা পুরো সম্পূর্ণভাবে রেডি রয়েছে ক্যান্সেল করার জন্য। নেক্সট, all provisionally allotted candidates must report to the presidency university as per schedule, সব তোমার অ্যালোটেড ক্যান্ডিডেটদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তোমার অ্যালট করার কথা বলা হচ্ছে, তাদের যে শিডিউল আছে সেই জিনিসগুলো ফলো করে উইথ প্রভিনশিয়াল অ্যালটমেন্ট লেটার নিয়ে, এবং অরিজিনাল সব ডকুমেন্টস তোমার কিন্তু নিতে হবে। কিসের জন্য? তোমার
যাদের প্রভিশনালি অ্যালটেড ক্যান্ডিডেট মানে যাদের যাদের সিট অ্যালট করা হচ্ছে তাদের জন্যই শুধুমাত্র এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা এলিজেবল, মানে এই জিনিসগুলো তাদের দরকার হবে। সেগুলো কী কী দরকার হবে তাদের জন্য? ডাউনলোড দ্য হার্ড কপি অফ অ্যালটমেন্ট লেটার, তোমার হার্ড কপি কিন্তু ডাউনলোড করা দরকার অ্যালটমেন্ট লেটারের। হার্ড কপি অফ র্যাঙ্ক কার্ড, তোমার র্যাঙ্ক কার্ডের হার্ড কপি লাগবে। মার্কশিট অফ ক্লাস 10, ক্লাস 10-এর মার্কশিট লাগবে। মার্কশিট অফ ক্লাস 12, 12-এর মার্কশিট লাগবে। SC ST OBC A OBC B EWS PWD ডোমিসাইল সার্টিফিকেট, এগুলো যার যেটা দরকার সেইটা কিন্তু অবশ্যই নিয়ে নেবে বা অবশ্যই দরকার। ইনকাম সার্টিফিকেট অফ প্যারেন্টসদের ইনকাম সার্টিফিকেট লাগবে বাবা মায়ের। দ্য ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই BDO SDO or any government officer or income certificate payslip from the employer or latest ITR। ঠিক আছে, তোমার ইনকাম সার্টিফিকেট দরকার, এই যে কোনো জায়গা থেকে তুমি কিন্তু নিতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে আধার কার্ড। এই জিনিসগুলো তোমার অবশ্যই লাগবে, কারণ তোমাদের ম্যাক্সিমামই তোমরা ভোটার হওনি। ঠিক আছে, ম্যাক্সিমাম দেখো যারা 12 দেয় তাদের 16 ইয়ার হয়, 16 বা ম্যাক্সিমাম 17 বছর বয়স হয়। এই টাইমেই জেনারেলি সবাই 12 দেয়, 16 এবং 17 এই টাইমের মধ্যেই। ওকে, তো তাদের কিন্তু এই জিনিসগুলো অবশ্যই লাগবে। নেক্সট আসছে কি, ইফ দ্য ভেরিফিকেশান ইজ সাকসেসফুল, যদি ভেরিফিকেশান সাকসেসফুল হয় দ্য ক্যান্ডিডেট উইল গিভ হিজ অর হার আপগ্রেডেশন চয়েস অ্যাজ ইয়েস অর নো, এবং তাহলে তার আপগ্রেডেশন চয়েস করতে হবে হ্যাঁ বা না হিসাবে। নেক্সট, ইফ দ্য অ্যালটমেন্ট অফ দ্য সাবজেক্ট অফ ফার্স্ট চয়েস হ্যাপেন্স ফার্স্ট, যদি ফার্স্ট চয়েস তোমার যেটা তুমি করেছিলে সেটাই প্রথমে নেওয়া হচ্ছে, তাহলে হি হ্যাজ নো আদার অপশান বাট টু টেক অ্যাডমিশন, তাহলে তাকে অবশ্যই অ্যাডমিশন নিতে হবে কোনো অপশান ছাড়া। ঠিক আছে, সেই চয়েসে ইফ এনি উইল বি অটোমেটিক্যালি ক্যান্সেল, আর যদি সেটা তুমি না করো তাহলে তোমার অ্যাডমিশন ক্যান্সেল। ঠিক আছে, যেটা তুমি লক করেছো ওটাতেই তোমার অ্যাডমিশন নিতে হবে, সেইটা কথা হচ্ছে, তার কথা বলা হচ্ছে। নেক্সট, সাচ ক্যান্ডিডেট মাস্ট অপ্ট ফর নো আপগ্রেডেশন, এবং সেই সমস্ত ক্যান্ডিডেটদের নো আপগ্রেডেশন ক্লিক করতে হবে অ্যান্ড কমপ্লিট অল অ্যাডমিশন ফর্মালিটিস অ্যান্ড কালেক্ট সাইন্ড ফিজিক্যাল রিপোর্টিং রিসিপ্ট। ঠিক আছে, তো এই জিনিসটা তাকে ফরম্যাট করে মানে এই জিনিসটা তাকে ফলো করে তারপর কিন্তু তার অ্যাডমিশন ফর্মালিটি কমপ্লিট করতে হবে এবং ফিজিক্যাল রিপোর্ট রিসিপ্ট নিতে হবে যে আমার রিপোর্টিং কমপ্লিট হয়ে গেছে, এবং তার একটা রিসিপ্ট কিন্তু দরকার পরবর্তীতে তোমার দেখানোর জন্য। নেক্সট, অন দ্য আদার হ্যান্ড, এবং অন্যদিকে ইফ অ্যালটমেন্ট অফ দ্য সাবজেক্ট অফ সেকেন্ড ল্যাটার চয়েস হ্যাপেন্স ফার্স্ট, এবার যদি দেখা হয় যে সেকেন্ড চয়েসে তুমি যেটা দিয়েছিলে সেটাই ফার্স্টে নেওয়া হচ্ছে, তাহলে তাকে প্রভিনশিয়াল অ্যাডমিশনও নিতে হবে এবং তাকে পরবর্তীতে ফার্স্ট চয়েসে যাওয়ার জন্য আপগ্রেডেশন সুযোগ দেওয়া হবে। যে সেকেন্ডটায় তোমার যদি সেকেন্ড চয়েসে তুমি যেটা দিয়েছিলে সেটা আগে নেওয়া হচ্ছে, তাহলে তোমার যদি পরবর্তীতে তুমি আপগ্রেড করতে চাও সেই আপগ্রেড করার সুযোগও কিন্তু এখানে দেওয়া হবে। ঠিক আছে, সেটার জন্য তোমার কী করতে হবে, ইয়েস আপগ্রেডেশন ক্লাস ক্লিক করতে হবে। ইয়েস নামে একটা আপগ্রেডেশন অপশন থাকবে, সেইটা তোমার ক্লিক করতে হবে। ঠিক আছে, হি অর শি ক্যান অলসো অফ নো আপগ্রেডেশন, আবার সে যদি চায় যে আমি আপগ্রেডেশন করতে চাই না, সেকেন্ডটা আমি পেয়েছি আমি সেকেন্ডটাই নেবো, তাহলে সেটাও করতে পারে, সম্পূর্ণ তার উপর ডিপেন্ড করছে। ওকে, ইফ হি অর শি অপ্ট ফর নো আপগ্রেডেশন, সে যদি নো আপগ্রেডেশন না চায়, মানে যদি কোনো ধরনের কোনো আপগ্রেডেশনে আমি চাই না, যেটা আমার হয়ে গেছে দ্যাট ইজ এনাফ, তাহলেই তুমি কিন্তু সেটাও ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট, এ নিউ অ্যাডমিশন লেটার উইল বি জেনারেটেড ইন ফেভার অফ দ্য ক্যান্ডিডেট, তাহলে একটা নতুন অ্যাডমিশন লেটার তার জন্য আপগ্রেড করে চলে আসবে যে ক্যান্ডিডেটদের। ওকে, আফটার আপগ্রেড করার পর ইফ এনি অর এক্সচেঞ্জ অফ দ্য আর্লিয়ার অন, ঠিক আছে, তো তারপর সেই হিসাবে সে কিন্তু মেনটেন করে চলতে পারে। নেক্সট আসছে কি তোমার দেখো, ইফ দ্য অ্যালটমেন্ট অফ দ্য রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট ইন রাউন্ড 1 ওয়াজ ক্যান্সেল, যদি দেখা যায় যে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য যে সিট রয়েছে সেখানে অ্যালট করা হয়েছে এবং সেটা কোনোভাবে ক্যান্সেল করা হলো ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশান, দেন হিজ অর হার ক্যান্ডিডেচার উইল বি কনসিডার আন্ডার জেনারেল ক্যাটাগরি ইন সাবসিকুয়েন্ট রাউন্ড, পরবর্তী স্টেপে তাকে কিন্তু জেনারেল পার্ট হিসাবে কিন্তু দেখা হবে, তো সেটা বলা হচ্ছে মানে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে। তো সেই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, রিজার্ভ ক্যাটাগরির কোনো স্টুডেন্টদের আমরা যদি দেখি যে রাউন্ড 1-এ তার ডকুমেন্ট ভেরিফিকেশানে প্রবলেম হলো, ঠিক আছে, কোনো কারণে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের, তাহলে কিন্তু তাকে জেনারেল ক্যাটাগরি হিসাবে দেখে তারপর সেই হিসাবে পরের স্টেপে বা পরের ধাপে নেওয়া হবে। ওকে, এই হচ্ছে ফার্স্ট রাউন্ডের টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা পরপর বলা হয়েছে। আশা করি তোমাদের যা কনফিউশন ছিল ক্লিয়ার হয়ে গেছে ফার্স্ট রাউন্ড সম্পর্কে। ফার্স্ট মেরিট লিস্ট হচ্ছে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফলো করা হবে। যাদের ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের নাম রয়েছে, এই আশা করি টার্মস অ্যান্ড কন্ডিশন সব তোমরা বুঝতে পেরেছো। তো এর উপর বেস করেই তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে। ডেটগুলো সব আমরা কিন্তু আগে থেকে বলে দিয়েছে, তারপরেও কিন্তু আমরা সেই হিসাবে ভিডিও কিন্তু অলরেডি নিয়ে এসেছি এবং আরও পরপর আসবে সেকেন্ড মেরিট লিস্টের আপডেট নিয়ে, থার্ড মেরিট লিস্টের আপডেট নিয়ে। তো পরপর তোমরা সেগুলো দেখো, তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। আর ধরো তোমরা যারা আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি আমাদের জানাও। রিসেন্টলি 2024-এর পাবডেট এক্সামে আমাদের কিন্তু 10 জনের উপরে চান্স পেয়েছে পাবডেট 2024-এ। যদি ভিডিওটা না দেখে থাকো আই বাটনে তোমরা দেখে নাও। এছাড়া যাদবপুরে আমাদের 12 জন স্টুডেন্ট চান্স পেয়েছে এই বছর আন্ডার গ্র্যাজুয়েটে। যদি তোমরা ভিডিও না দেখে থাকো আই বাটনে দেখে নাও। এছাড়া সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে আমাদের 2 জন স্টুডেন্ট চান্স পেয়েছে পোস্ট গ্র্যাজুয়েশনে। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে 4 জন স্টুডেন্ট আমাদের চান্স পেয়েছে
বেসিক্যালি 2024-এ। এছাড়া 2023 এর রেজাল্ট তোমরা যদি আমাদের দেখতে চাও, আমাদের KH EdTech প্ল্যাটফর্ম থেকে ইউজির রেজাল্ট, এই যে ইউজির রেজাল্ট, দেন হচ্ছে এই যে হচ্ছে পিজির রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ। ওকে, তো এই হচ্ছে সম্পূর্ণ ডিটেইল। তো তোমরা যদি আমাদের আর্টসের এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য কোর্সে পড়তে চাও, প্রেসিডেন্সি, যাদবপুর, CUET, সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন, ওকে, তো তাড়াতাড়ি যোগাযোগ করো। ইউজি এবং পিজির আর্টসের পুরোপুরি সম্পূর্ণভাবে লাইভ ক্লাস, বাড়িতে বসে তুমি প্রিপেয়ার করতে পারবে। তোমার কী দরকার, হার্ডওয়ার্ক করার মানসিকতা আর স্মার্টফোন, ইন্টারনেট কানেকশন সহ। ওকে, তো যারা যারা জয়েন করতে চাও এই নম্বরে কল করো 8945931766। এছাড়া আমাদের UGC নেট পলিটিক্যাল সায়েন্স এবং UGC নেট হিস্ট্রি এবং UPSC CSCর ফুল কোর্স কিন্তু চলছে সম্পূর্ণভাবে। ওকে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের কোর্স। ওকে, প্রিলিমস, মেইনস, অপশনাল কিন্তু সবই ক্লাস চলছে সম্পূর্ণ লাইভে। তো যা জয়েন করতে চাও জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। ওকে, তাহলে কিন্তু সবারই সুবিধা হবে যারা যারা এক্সাম দিচ্ছে। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।